ইউনাইটেড স্টেট আমেরিকার মধ্যে হওয়া প্রথম আইসিসি টুর্নামেন্টে আমরা অনেক অবাক করা ঘটনা দেখতে পেয়েছি। যেমন হোস্ট টিম ইউএসএ অনেক মানুষকে অবাক করে তারা সুপার 8-এ নিজের জায়গা করে নেয়। স্কটল্যান্ডের মতো টিম আগের বছর চ্যাম্পিয়ন টিম ইংল্যান্ডকে গ্রুপ স্টেজ থেকে বের করে দেওয়ার অনেক কাছে চলে এসেছিল। এমন অনেক ছোট টিম সফলতা পায় এবং অনেক বড় টিমের জন্য এই টুর্নামেন্ট অনেক কষ্ট দেওয়ার মতো ছিল। আপনাকে বলি তো নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান এরা গ্রুপ স্টেজ থেকেই বেরিয়ে যায়, কেননা এরা সুপার 8-এ জায়গা করতে পারেনি। পাকিস্তান ভারতের সাথে একটা ইজি গ্রুপে ছিল, কিন্তু তার জায়গায় সুপার 8-এ ইউএসএ কোয়ালিফাই করে নেয়। নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে এমনভাবে হারে যে তারা গ্রুপ স্টেজ থেকে একবারের মতো বেরিয়ে যায় এবং গ্রুপের মধ্যে শ্রীলঙ্কা 2টা ম্যাচ হেরে একদম গ্রুপ থেকে বেরিয়ে যায়। কোন কারণের জন্য এই টিমগুলো ম্যাচ হারে, তো চলুন আজ আমি আপনাকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি। আপনাকে বলি তো নিউজিল্যান্ড এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তারা মিস্টেক করতে শুরু করে দিয়েছিল। লজিস্টিক্যাল কারণ দেখিয়ে তারা একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেনি, যেখানে আফগানিস্তান 2টা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল। আপনাকে বলি ডেভিন কনওয়ে, ফিন এলেন তারা ইনজুরি থেকে ফিরে এসেছিল এবং তাদের বাকি প্লেয়াররা আইপিএল নিয়ে ব্যস্ত। টিম সৌদি এবং ঈশা সৌদি এই দুজনকে না খেলানোর জন্য নিউজিল্যান্ড টিমটাকে অনেক ইফেক্ট করে, কেননা আপনাকে বলি তো টিম সৌদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে হাইয়েস্ট উইকেট টেকার বলার এবং ঈশা সৌদি 4th হাইয়েস্ট উইকেট টেকার। কেননা আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটায় টিম সৌদি নিউজিল্যান্ডের ক্রিকেট টিমে ছিল না এবং হারের পর টিমে তাকে আবার ফিরিয়ে আনা হয়। কিন্তু সৌদি যখন পিএনজির এগেনিস্ট ম্যাচ খেলতে শুরু করে তখন নিউজিল্যান্ড অলমোস্ট গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যাওয়ার কথা। এবং আপনাকে বলি তো ব্যাটিং মিস্টেকও তাদেরকে তেমন সাকসেস দেয়নি, কেননা আপনাকে বলি তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে নিউজিল্যান্ড একটা উইনিং পজিশনে ছিল। ওয়েস্ট ইন্ডিজকে 18 ওভারের পর 112 রান 9 উইকেটের মধ্যেই বেঁধে রেখেছিল। তারপর কিন্তু নিউজিল্যান্ডের পেসারের ওভার শেষ হয়ে যায়, যার কারণে নিউজিল্যান্ড পার্ট টাইম এবং স্পিনারকে দিয়ে ডেথ ওভার করিয়ে নেয় আর তারা ওই 2 ওভারে 37 রান দেয়। আর আপনাকে বলি তো নিউজিল্যান্ডের ব্যাটিং তাদেরকে সুপার 8-এ জায়গা না করে দেওয়ার মেন রিজন, কেননা আফগানিস্তানের বিরুদ্ধে পুরো টিম শুধু 75 রানের মধ্যেই শেষ হয়ে যায়, আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 140 রান চেজ করতে পারেনি। আপনাকে বলি তো স্টার ব্যাটসম্যান কেন উইলিয়ামসন 3টে ইনিংসের মধ্যে 28 রান করে। আপনাকে বলি যে নিউজিল্যান্ডের টপ অর্ডার এবং মিডিল অর্ডার 2টার মধ্যে কোনোটাও পারফরমেন্স করতে পারেনি, কেননা নিউজিল্যান্ডের ব্যাটিং মিস্টেক এবং ব্যাটিং প্রিপারেশন অনেক কম ছিল। আর আপনাকে বলি তো এমনই কিছু মিস্টেক পাকিস্তানের টিমের মধ্যে ছিল। আর আপনারা তো খুব ভালোভাবে জানেন যে পাকিস্তানের টিম সিলেকশনের উপর প্রথম থেকেই কোশ্চেন ওঠা শুরু হয়ে গিয়েছিল। আজম খানের সিলেকশন এবং তার ফিটনেস, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে গিয়ে খারাপ পারফরমেন্স এবং ওয়েস্ট ইন্ডিজের ফ্ল্যাট পিচের মধ্যে উসমা মিরকে সিলেক্ট না করা, দুটাই কিন্তু পপুলার ডিসিশন ছিল। এবং পাকিস্তানের প্লেয়িং স্কোয়াডের মধ্যে অনেক ভুল ছিল। বাবর এবং রিজওয়ানের ওপেনিং জুটি টি20 হিসাবে অনেক স্লো ছিল, যার কারণে পাওয়ার প্লেতে রান নিয়ে অনেক প্রবলেম হয়। আজম খান প্রায় সব ম্যাচে 0 রানে আউট হয় এবং সাদাব খানের অলরাউন্ডার পারফরমেন্স অসফলতায় টিম মিডল অর্ডারের ব্যাটিং ডিসঅ্যাপয়েন্ট ছিল। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছিল যে টিম 2 ভাগ হয়ে গেছে, প্লেয়ারদের মনের মধ্যে কোনো মনোমিল ছিল না, যেগুলো পাকিস্তানের টিম হেরে যাওয়ার কিছু মেন রিজন। যদি এমনই ছিল তাহলে টিম ম্যানেজমেন্টকে আগেই এটা সলভ করার দরকার ছিল। যে কোনো প্রবলেমকে টুর্নামেন্টের আগেই সলভ করে দেওয়া উচিত, যার কারণে মেন্টালি রিজার্ভ এবং আন্ডার প্রেসার পারফরমেন্স করার ক্ষমতা দুটাই কিন্তু পাকিস্তানের টিমের মধ্যে দেখা যায়নি। কেননা ইউএসএ এবং ইন্ডিয়া 2টাই ম্যাচ তার উইনিং পজিশন লস করে। কেননা আপনাকে বলি তো ইউএসএ বিরুদ্ধে লাস্ট ওভারে 14 রান এবং সুপার ওভারে 18 রান দিয়েছে এবং ভারতের বিরুদ্ধে 12 ওভারের পর 48 বলে 48 রান চেজ করতে না পারা পাকিস্তান এই টুর্নামেন্টের গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যাওয়ার মেন একটা কারণ। যদি আপনাকে শ্রীলঙ্কার কথা বলি তাহলে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের সাথে গ্রুপের মধ্যে ছিল এবং ইউএসএর ডিফিকাল্ট পিচ তাদের সঙ্গ দেয়নি, কেননা তাদের ব্যাটিং অর্ডার বড় টিমের সাথে একদম ফ্লপ ছিল, যেখানে তারা সাউথ আফ্রিকার বিরুদ্ধে 77 রান এবং বাংলাদেশের বিরুদ্ধে 124 রান স্কোর করেছিল, কেননা ভাগ্যও তাদের সঙ্গ দেয়নি। এই 2টা ম্যাচ হারার পর তাদের তৃতীয় মোস্ট উইন ম্যাচ নেপালের সাথে, আর সেই ম্যাচটা বৃষ্টির জন্য না হয় তারা গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যায়। হাসারাঙ্গা এই এক্সপিরিয়েন্স একটা ক্যাপ্টেনের জন্য একটা বিষয় যে 2024 ইনজুরির জন্য আইপিএল খেলতে না পারা, 2024 টি20 ওয়ার্ল্ড কাপের মধ্যেও তার পার্সোনাল পারফরমেন্স স্লো হয়, যার কারণে শ্রীলঙ্কার ক্রিকেট প্লেয়াররা অপোজিট সাইডে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এই 2024 টি20 ওয়ার্ল্ড কাপে এটা পরিষ্কার হয়ে গেছে যে এই টপ টিমগুলোকে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, কিছু টপ ডিসিশন নিতে হবে, না হলে ছোট ছোট কান্ট্রিগুলো এই বড় বড় টিমগুলোকে অনেক পিছনে ফেলে এগিয়ে যাবে। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো রিকোয়েস্ট আপনাকে আপনি একটা সাবস্ক্রাইব করে যাবেন।